সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কথা কেউ বলেনি এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য দুজন অতিথিকে নিমন্ত্রণ করেছি, বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলবেন এবং একই সাথে আমরা এটিও জানিয়ে রাখি দুজন উপযুক্ত অতিথি আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছেন কথা বলবার জন্য। সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক ওয়ালিউর রহমান রয়েছেন আমার ডান পাশে, একই সাথে আরেকজন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম তিনি রয়েছেন তার পরবর্তীতে। আমরা আমাদের এই দুজন অতিথি জনাব ওয়ালিউর রহমান এবং জনাব মোফাজ্জল করিম দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আমরা আবারও জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আমরা শুরুটা যদি করি এভাবে যে জনাব ওয়ালিউর রহমান, আপনি অনেক চড়াই উতরাই অনেক দেখেছেন, স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী, আপনারা দুজনেই দেখেছেন স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী সময়ে বাংলাদেশের নানা ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, বন্ধুত্ব ভ্রাতৃত্বের ক্ষেত্রে অনেক দেশ হাত বাড়িয়েছে, অনেক দেশ আবার হাত গুটিয়ে নিয়েছে, অনেকে আবার এখানে একটা বেনিয়া হয়ে আসবারও চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের এখনও কিন্তু কিছু কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে, বিশেষ করে পানি বন্টনের যে বিষয়টি সেই অমীমাংসিত ইস্যু রয়েছে। আমাদের ট্রানজিটের যে বিষয়টি সেটিও কিন্তু পুরোপুরিভাবে এখনও সমাধান হয়নি। অন্যদিকে আমরা যদি মনে করি সীমান্ত হত্যার যে বিষয়টি, সেটাও কিন্তু আমরা মনে করি পুরোপুরিভাবে আমরা জিরো টলারেন্সে আনতে পারিনি। এই অবস্থার প্রেক্ষাপটে যখন করোনা ভাইরাস চলছে, সেই করোনা ভাইরাসের সময়ে ভ্যাকসিন বাংলাদেশকে প্রদান করবার একটা প্রেক্ষাপট নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে, চীনের এখানে বিনিয়োগ হচ্ছে। এই সার্বিক প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের তো বন্ধু বটেই, পরীক্ষিত বন্ধু বটেই, কিন্তু হঠাৎ করে ভারতের পররাষ্ট্র সচিবের এই বাংলাদেশ সফর, ভ্যাকসিন উপহার হিসাবে প্রদান করবার যে আমাদেরকে তার মন্তব্য বক্তব্য, এই সব মিলিয়ে আপনি এর ভিতরকার দিকটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে এটা হঠাৎ বা আকস্মিক কিছু ভিজিট এরকম না। প্রতিবেশী রাষ্ট্রের এরকম আপনি ইউরোপে যান, বিশেষ করে ইউরোপে যেখানে ওরা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারপরে তার ভিতরে ছোট ছোট ক্লাস্টার রাষ্ট্র আছে যারা সকালে ফোন করে রাত্রে চলে আসে, বা সকালে ফোন করে দুপুরে আসে রাত্রে চলে যায়। দিস ইজ এ কাইন্ড অফ অনগোয়িং প্রসেস। কাজে সেই হিসাবে বলবো না যেটা আকস্মিক কিছু একটা ভিজিট। তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল অনেকদিন ধরে, আসবে করে, কিন্তু এসে গেছেন, এটা মনে হলো আকস্মিক। কিন্তু সরকার জানতো যে তিনি আসতে চেয়েছেন, আসবেন, তবে সময়টা ঠিক করতে পারছেন না। আর এখান থেকে তিনি মায়ানমার যাবেন এরপরে। তবে এটা ব্যাপার যে আপনার ওই ভ্যাকসিনের জন্য কিন্তু তিনি এখানে আসেননি। ইটস ইজ মোর দ্যান দ্যাট। এখানে ছোট্ট করে আমি একটা উদাহরণ দেবো, একটা জিনিস, যে ইতিহাসের দিকে যদি আমরা না তাকাই একটু, ইতিহাসটা কি, যে আমাদের ইমিডিয়েট ইতিহাস যখন আমরা কোনো রকমের উদাহরণ নিতে চাই, আমাদেরকে যেতে হয় ফিরে ইউরোপে দুটো ঘটনা ঘটলো। একটা হলো আপনার, একটা কথা বলি আমি, কংগ্রেস অফ ভিয়েনা কেন হলো? কংগ্রেস অফ ভিয়েনা হলো যে দুটো যুদ্ধ হলো। নেপোলিয়ন ওয়াজ অকুপাইং এভরিথিং। অস্ট্রেলিয়াজ বলেন, দেন বিকেম এ ডিক্টেটর আফটার দ্য ডাইরেক্টরি, সব মিলিয়ে এন্টায়ার ইউরোপ তারা চাচ্ছে যে নেপোলিয়নকে ঠিক করতে হবে। তো ওখানে নিয়ে আসলো, নিয়ে এসে তারা ভাগাভাগি করে নিল, নেপোলিয়নকে বাদ দিয়ে ভাগাভাগি করে নিল। কারণ তখন কোনো নিয়মকানুন ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন আমরা একটা নিয়মের ভিতরে আসলাম, আমাদের জাতিসংঘ আমরা সৃষ্টি করলাম, জাতিসংঘের পরে থিংস আর বেটার। সেই দিক দিয়ে আমি বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক আমাদের আছে সম্পূর্ণ উইদিন দি কনটেক্সট অফ দি চার্টার অফ দ্য ইউনাইটেড নেশনস, এবং আমাদের সাথে যে বন্ধুত্বটা সেটা গোজ বিয়ন্ড দ্যাট। কারণ যে সাহায্য আমরা ওদের কাছ থেকে পেয়েছি, যেভাবে আমাদের যুদ্ধের সময়, তখন আপনারা ছোটো ছিলেন বোধহয়, আমি বুঝি যে ভারত যদি আমাদের সঙ্গে যুদ্ধে সাহায্য না করতো তাহলে কি অবস্থা হতে পারতো। সে অবদানের স্বীকৃতি তো আমরা দিচ্ছি, আমরা বলছি যে সেই স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের যে অবদান, বিশেষ করে ইন্দিরা গান্ধীর যে সে সময় ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু সবাই স্বীকার করছে, জাতি স্বীকার করছে। কিন্তু পরবর্তী প্রেক্ষাপটের সময় দেশের মধ্যে এক ধরনের কিছু অংশের মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা,
যে বাংলাদেশ কি ভারতের যেভাবে নেপাল হয়েছিল, যেভাবে সিকিমের কথা বলা হচ্ছে, সেরকমভাবে কি বাংলাদেশ ভারতের মধ্যে একটা দুই দেশের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক হতে যাচ্ছে কিনা, বাংলাদেশ তার নিয়ন্ত্রণের মধ্যে হয়তো নিয়ন্ত্রিত থাকবে না, সেই প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে ভ্যাকসিনের জন্য হয়তো আসেনি, এসেছে অনেক, না অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু সেই বিষয়গুলোতে আমাদের প্রাপ্তি কি হয়েছে, আমরা কি পেলাম, কি দিলাম, কি হলো? কিছু দেখুন, সে প্রাপ্তিটা হচ্ছে যে আমাদের অনগোয়িং অনেকগুলো প্রজেক্ট আমাদের আছে, অনগোয়িং অনেক প্রজেক্ট আছে। যেমন তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে যে দুটো বড়, তিনটা। একটা হচ্ছে যে আপনার কানেক্টিভিটি যেটা আমরা বলি, সেখানে বিবিআইএন এবং কুনমিং ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের জড়িত আছে। আমরা 4টে দেশ, চায়না, মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ। তো সেই কুনমিং ইনিশিয়েটিভটা হলো 1999-এ, সেখানে আমি ছিলাম বাংলাদেশ থেকে এবং আদার্স। তো সেই ইনিশিয়েটিভের পরবর্তীতে আমরা নিয়ে এসেছি যে বিবিআইনের পরে আমরা এসেছি এখন আপনার কুনমিং ইনিশিয়েটিভের ধারাবাহিকতা আমরা কাজ করছি, সেখানে অনেক কাজ হচ্ছে। এখন মায়ানমারের সাথে হঠাৎ মাঝখানে যে সমস্যা আমাদের হয়েছে, সেই সমস্যাটা কিছুতে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। বা চীনের কোনো কিছু ইস্যু কি ভারতের মাথায় আছে যে চীনের বাংলাদেশের একটা প্রভাব চলছে? লোক আই টেল ইউ, এটা থাকবে, থাকাটা স্বাভাবিক। এবং বিশেষ করে যে লাদাখে যে ঘটনাটা ঘটলো, কিন্তু তারা জানে এতটুকু সম্মান তারা দিচ্ছে, দেবে আমাদেরকে, আমি আশা করব, এবং দিচ্ছে, যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখন ভারত সাহায্য করেছে, রাইট, তাই আমাদের সঙ্গে সম্পর্ক এত ভালো সম্পর্ক, দৃঢ় সম্পর্ক। কিন্তু এই ব্যাপারে চীনের সঙ্গে কোনো রকমের কথা এবারে তার হয়নি। চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা মোস্টলি ইকোনমিক সম্পর্ক। কারণ লোক, পদ্মার সেতু যে টাকা আমাদের লেগেছে, আমরা ধার করেছি, শোধ করছে, কিন্তু আমরা শোধ করছি চীনকে, প্রতি মাসে মাসে শোধ করছি আমরা, এভরি 3 মাস। কিন্তু সেই টাকাটা, ক্যাশ টাকা, পৃথিবীতে কারোর কাছে নাই, এক ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া। তো ওয়ার্ল্ড ব্যাংক যখন চলে গেল, তখন ভারতকে তো আমরা বলেছি যে লোক, চায়না হ্যাজ দি মানি, তো ন্যাচারালি লোক, উই ডোন্ট হ্যাভ মানি, আমরা তো নাও, কোনো সমস্যা তো নেই। 15 বছর আগে এমন কোনো দিন ছিল না, বিশেষ করে শুক্র শনিবার, যেদিনে আমি, ওয়ালিউর রহমান, যে 3-4টা সেমিনার বা ওয়ার্কশপ করিনি আমরা, অনলি কানেক্টিভিটি, ট্রানজিট অ্যান্ড কানেক্টিভিটি। কিন্তু নাও সে লুক, আই টেল ইউ, যে ট্রানজিট কানেক্টিভিটি আমরা এত সমস্যার ভিতরে কতটা এগিয়েছি আপনি বিশ্বাস করতে পারবেন। উই স্টার্টেড অনলি, যেমন ধরেন জাহাজ প্রথমবারের মতো আসলো কলকাতা থেকে চিটাগং টু আগরতলা, প্রথমবারের মতো আসলো। ইটস এ পার্ট অফ দ্য হোল প্রসেস। ট্রানজিট যে কত টনের যে ট্রাক হবে আপনি জানেন না, কিন্তু আমি জানি। ওই সময় হিসাব করেছিলাম আমরা যে কত টনের ওদের আছে, আমাদের কত। তখন আমাদের হবেটা কি, আমাদের রাস্তা খারাপ, রাস্তা তারা বানিয়ে দেবে, তো তাদের জন্য তো তারা রাস্তা বানাবে, এটা রাস্তা তারা আমাদের ব্যবহার হবে না, ওই রাস্তাটা আমরা ব্যবহার করব। কিন্তু আমরা সেই জায়গায় আমরাও যাব, কিন্তু সেই রাস্তাটা আসলে বেশি ব্যবহার তো তাদের জন্যই হবে না, বেশি কম না। এখানে আমরাও যাব, এখান থেকে দিল্লি যাব আমরা। জি, আমাদের এক্সপোর্ট বেড়েছে না, এর ভিতরে অনেক বেড়েছে আমাদের। আগে যেরকম, এই তো 4 বছর আগে আপনাকে আমাকে ডাকলেন, বলতাম এক্সপোর্ট খুব খারাপ আছে, এখন আমাদের প্রায় 10-25% এক্সপোর্ট বেড়ে গেছে, বাড়ছে, আরও বাড়বে। আমাদেরও জিনিসপত্র আমরা এক্সপোর্ট করতে পারছি বেশি। তবে কিছু রয়ে গেছে এখনও, ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার রয়ে গেছে, সেগুলো ভারতকে আমরা বলছি, এবারও বলা হয়েছে অ্যাট সেক্রেটারি লেভেল। তারা বলেছে আমরা চেষ্টা করছি, আমরা করে দেবো অতি সত্বর তোমাদের জন্য, উই হ্যাভ টু ডু ইট। তারা বোঝে। তারা অবশ্যই, যখন প্রশ্ন আপনি করেছেন চায়না ভারত যে বর্ডার ক্লাশটা হলো, অবশ্যই এটা একটা তাদের উপরে এটা প্রভাব তো ফেলবেই তো। এবং বাংলাদেশ এমন একটা দেশ যে, বাংলাদেশ একটা হলো গেটওয়ে ফর ইন্ডিয়া টু দি হোল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, চায়না, দেন ফার ইস্ট, জাপান, সাউথ কোরিয়া, ইভেন নর্থ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সো বাংলাদেশ হচ্ছে তাদের জন্য একটা বড় একটা পাথওয়ে। এবং এই জন্যে যে তারা যে আপনার চায়না করছে পায়রা, ভারত করছে সুন্দরবনের কাছে, যেটা কাছে ঠিক না, প্রায় 50 কিলোমিটার দূরে পাওয়ার প্ল্যান্ট যেটা করছে, রাইট। কাজে এই যে কর্মকাণ্ড চলছে রাইট নাও, তার মানে আমরা সবার সাথে আমাদের সম্পর্ক রেখে আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমরা আমাদের এই কথা এবারও বলা হয়েছে, আমাদের স্বার্থটাকে বিবেচনায় রাখতে হবে। এই কথা বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে এবারে, সেটা আমি বলি আপনাকে, যে
তোমাদেরকে, তোমরা আমাদের বন্ধু, কাজে এমন কিছু আমরা করব না যেটা তোমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এগেন্সে যাবে। কারণ তোমার ইয়োর ন্যাশনাল ইন্টারেস্ট আমাদেরও ন্যাশনাল ইন্টারেস্ট। কারণ আমরা তো 4,000 4,500 বর্গ কিলোমিটার আমরা একত্রে আছি, কোথায় যাব আমরা? তাদের মধ্যেই তো আমরা ঢুকে আছি, সুতরাং আমাদের অ্যাবসলিউট। এবং এরা বোঝে, এরা বুঝি। হ্যাঁ, তবে মাঝে মাঝে তারা ভুল কথা বলে ফেলে, এবং এই কথা হয়েছে ইনফর্মালি, ফর্মালি আলাপ হয়নি, এটা বাইরে বলাও যায়নি। যেমন ওই যে সেই সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে যারা করা হলো, উই ডোন্ট লাইক ইট, আমরা পছন্দ করি না, কিন্তু এটা ওদেরকে বলা হয়েছে। তো তাদের ক্লারিফিকেশন আছে, সেটা আমি এখানে বলবো না, এটা বলার মতো না। নিশ্চয়ই আমরা আমাদের, কিন্তু আমাদের পছন্দ অপছন্দ আমরা বলবার শক্তি আমাদের আছে, আমরা বলতে পারছি, আমরা বলেছি, এবং আমরা নাম নিয়ে বলেছি। আমরা জনাব আলী রুমান, আপনার কাছে আবার আসবো। আমরা আপনার এই একই সময়ে আপনার কর্মজীবনে আপনাদের কাজ শুরু করেছেন, যারা মফাজুল করিম আপনার সাথে কথা বলছি, এবং সেই সাথে আপনাদের এই যে আমি যেটা বলছিলাম অনেক চড়া উত্তরাই আপনারা দুজনে দেখেছেন। তো ভারত বাংলাদেশের যে সম্পর্ক, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবদান, এবং একই সাথে কিন্তু যে কোনো ক্রাইসিসে ভারতের যে এগিয়ে আসার যে প্রেক্ষাপট, বিশেষ করে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যখনই কোনো সমস্যা হয় সেই সমস্যায় কিন্তু বাংলাদেশকে সাহায্য করবার জন্য ভারতের এক ধরনের মানসিক যে বাসনা সেটি থাকে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে জাস্ট কয়েকদিন আগেই পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভিজিট করেছেন, এবং এটা নিয়ে নানা রকম পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে। কেউ বলছে যে হঠাৎ করে কোনো ভিজিট করলেন, এটা কি চীনের সাথে সম্পর্ক ভালো হয়ে যাওয়ার কারণে কিনা। বিশেষ করে যারা অপোজিশনে আছেন তারা কিন্তু বলছেন যে ভারত একটু কোনো কারণে তারা একটু নার্ভাস ফিল করছে যে বাংলাদেশ কি তাদের কাছ থেকে অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিনা। তো আপনার এই প্রেক্ষাপটে, যেখানে মুক্তিযুদ্ধে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেটা স্বীকৃতি দিয়ে আসছি সমস্ত শ্রেণী পেশার মানুষে, আপনি এই সফরটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে ধরনের সম্পর্ক আর কোনো দেশের সঙ্গেই আমাদের নেই। এবং ঠিক তেমনি আমি বলবো ভারতেরও আর অন্য কোনো দেশের সঙ্গে এই ধরনের সম্পর্ক নেই। কেন? এ তো শুধু ঐতিহাসিক নয়, বলা যেতে পারে প্রাগৈতিহাসিক। সেই সারা জীবনের সভ্যতার প্রথম থেকেই তো আমরা একই সঙ্গে একই পরিবারের লোক ছিলাম। মুঘল, পাঠান বা তারও আগে, সেই পাল বংশ, সেন বংশ কি নয়, সেই সমস্ত সময় থেকে আস্তে 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 আপনার অষ্টাদশ শতাব্দীতে 1757 পলাশী যুদ্ধ, ইংরেজরা আসলো, তখন ইংরেজদের শাসনে আমরা একসঙ্গে ছিলাম, ইংরেজকে তাড়ানোর জন্য একই সঙ্গে যুদ্ধ করেছি, চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। অতএব এই সম্পর্কের মধ্যে কেউ যদি কোনো রকমের কোনো কিছু আরোপ করতে চায়, যেটা দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো ধরনের একটা ভুল বুঝাবুঝি বা ফাটল ইত্যাদি সৃষ্টি হবে, সেটা দুঃখজনক হবে বটে। তেমনি আবার নিজেদের কর্মকাণ্ড দিয়েও যদি আমরা সেই সম্পর্কটাকে যদি নষ্ট করি, যে সম্পর্ক শুধুমাত্র ওই ঐতিহাসিক সম্পর্ক নয়, এটা হচ্ছে রক্তের সম্পর্ক। অর্থাৎ ওয়ালিউর রহমানের ছেলে বা আমার ছেলে বা আপনার ছেলে, আমাদের রক্তের যে সম্পর্ক, সেই সম্পর্ক না হলেও রক্ত প্রদান করার যে সম্পর্ক, সেটা মুক্তিযুদ্ধের সময় স্থাপিত হয়েছে। অন্য কোনো দেশ আমাদের স্বাধীনতার জন্য রক্ত দেয়নি, এবং এটা কেউ অস্বীকার করে না, আমরা আজীবন স্বীকার করব। এরপরে আসুন বাস্তবতাতে আসি। এরপরে কিন্তু সেই 71-এর রক্তদান প্রক্রিয়ার পর, অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন হওয়ার পরে, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, যদিও বাঁধটা দিয়ে পানি কমিয়ে দেওয়া হয়েছে, আর বুড়িগঙ্গার পানি তো গড়ায়ই না, তবুও সময় বয়ে চলেছে, এবং সময়ের নিরিখে এখন সম্পর্কটাকে বিবেচনা করা উচিত কীরকম হয়েছে। আমি প্রথমেই বলতে চাই যে গত প্রায় 50 বছর, অর্থাৎ আমাদের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশ এমন কিছু করে নাই যাতে ভারত মনক্ষুণ্ণ হবে বা কোনো প্রতিবাদ করবে যে এই তোমরা এটা করলে আমাদের তো ক্ষতি করে দিলে বা এই সেই ইত্যাদি। একটা কোনো প্রতিবাদ করতে পারবেন না, এরকম কোনো কিছু
কোনো আচরণ বাংলাদেশ করেনি। যা করেছে বন্ধুত্ব সুলভই করেছে। সর্বশেষ বলি, গত বছর বোধহয় যখন ফেনী নদীর পানি দেওয়া হলো আর কি, সেই ফেনী নদীর পানিটা খুব যে একটা অপরিহার্য ছিল ভারতের জন্য বা ত্রিপুরা রাজ্যের সেটা বাংলাদেশ দিল ভারতকে নাকি? বাংলাদেশ দিল চাহিবা মাত্র, এটার জন্য কোনো আলাপ আলোচনা না, ওখানে বসে বসে এটা হয়ে গেল। এমনি এটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি। এমনি যখনই যা চাওয়া হয়েছে, আবহমান কাল ধরে কলকাতা থেকে লোকজন যেতে হলে পরে সেভেন সিস্টার্সে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি যে রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি 7টি রাজ্য, সেগুলোতে যেতে হলে পরে রীতিমতো যুদ্ধ করে যেতে হতো। ভারতের মানুষকে যেতে হতো, ভারতের, ওই যে বললাম কলকাতা থেকে যদি যেতে হতো আর কি। তেমনি জিনিসপত্র, পণ্য ইত্যাদি, তখন 7টা রাজ্যের পণ্যের চাহিদা চিন্তা করে দেখুন কি বিশাল চাহিদা। এটা যেটা আর কি কলকাতায় হতো যে পণ্যটা 10 টাকায় পাওয়া যায়, সেটা ওখানে যেতে যেতে 20 টাকা হয়ে যায়, তাদের জন্য 20 রুপি হয়ে যায়। কিন্তু অনেক ঘুরে যেতে হতো। হ্যাঁ, সেখানে যখন এই ট্রানজিটের কথাটা যখন তোলা হলো, এটা আমরা সম্পূর্ণ পজিটিভভাবে দেখলাম, মানে বাংলাদেশ দেখলো যে হ্যাঁ তাই তো, আমার বন্ধুর যাতায়াতের জন্য এত অসুবিধা হয়, আর মানুষের যাওয়াও ঠিক তেমনি আর কি কষ্ট হবে। তাহলে কি করতে হবে? যদি আপনাদের দেশের উপর দিয়ে যদি আপনারা যেতে দেন, যেটাকে ট্রানজিট বলা হতো, তো এটা তো ভালো, আমাদের অসুবিধা কোথায়? আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কথা, ভালো কথা। প্রথমত আমাদের তৎকালীন একজন, এখন তিনি মন্ত্রী নন, এক ভদ্রলোক বলেছেন না না, ইন্ডিয়াকে তো বিনা মাসুলে যেতে দেওয়া উচিত, বলেছিলেন মাগনা দিয়ে দাও। তো এটা একটু বেশি বাড়াবাড়ি। হাওয়ার তো আমি যেটা বলছি, মাগনা দেই আর মাসুল নিয়েই দেই, অল্প মাসুল দেই, এটা না দিলেও আমাদের খুব একটা কিছু হতো না। এখান থেকে যে আমরা বিরাট অঙ্কের একটা কিছু পাচ্ছি তাও না। একটু আগে আমার বন্ধু আলী বলেছেন যে তারা রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে, এই করবে, অবকাঠামো বানাবে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অবকাঠামো বানালে পরে তাদের বড় বড় 9 টনি 12 টনি ট্রাক ইত্যাদি, লরি ইত্যাদি যেতে সুবিধা, কেমন? কিন্তু আমাদের খুব একটা দরকার নাই। অর্থাৎ আমাদের যে রাস্তাটি একটা বাস চলার জন্যে বা একটা ট্রাক চলার জন্যে, একটা মোটর গাড়ি চলার জন্যে যেটুকু মজবুত হওয়া, চড়া হওয়া দরকার, সেটুকু আমাদের ছিল বা সেটা উন্নত করা যেতে পারে, বাস। কিন্তু তাদের জন্যে বিশেষভাবে করতে হবে, তা নাহলে তো ওই রাস্তাও ভেঙে যাবে, গাড়িও উল্টে পড়ে যাবে। এরপরে ফেরি ইত্যাদি এবং ফেরির সঙ্গে কানেক্টিভিটি যেটা আর কি, সেগুলো অনেকগুলো করে দেওয়া হয়েছে এবং চলছে, শুরু হয়েছে। এটা একটা এক্সাম্পল বললাম যে আমরা কীরকমভাবে উদার হস্তে অদ্যাবধি যা যা চাওয়া হয়েছে মোটামুটি সবই আমরা তাদেরকে দিয়েছি। একটু অন্য প্রেক্ষাপটের দিকে আসি আমরা। চীন থেকে শুল্কমুক্ত যখন আমাদের ঋণ টিন আসছিল বিভিন্ন জায়গা থেকে, চীন থেকে, তখন ভারতের মিডিয়া খয়রাতি বলে আখ্যায়িত করেছেন এটাকে। আপনার জানা আছে কিনা বিষয়টা, যে বলেছে যে চীন যেটা দিয়েছে সেটা খয়রাতির মতো দিয়েছে। এই ধরনের মন্তব্যগুলো ভারতের মিডিয়াগুলো সেখানে করেছে। এবং একই সাথে আমরা যেটা দেখেছি, যেটা বলা হয় যে আপনি বলছিলেন যে আমাদের যে ট্রানজিটের আপনি কথা বলেছেন, সমুদ্র জয়ের কথা হয়তো বলবেন, ছিটমহলের কথা বলবেন, কিন্তু সেই প্রেক্ষাপটে আমাদের তো সব কিছু, যেমন সমুদ্র জয়টাও আমরা পেয়েছি, সেখানে তো আমরা একটা মামলা করে পেতে হয়েছে। আমরা তাদের কাছ থেকে, যেটা আপনি বললেন যে আমরা ট্রানজিট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ট্রানজিটটাও মামলা করে যদি নিত, একটা কথা ছিল, তার জন্য তো তাদের কোনো মামলা মোকদ্দমা করতে হয় না। জি জি জি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমাদের বন্ধুত্বের জায়গাটাকে, হ্যাঁ, তো এই জন্যেই একটা কথা আছে না, যে বৈদেশিক সম্পর্ক যেটা, সেটা পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে হওয়া উচিত, গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে, কেমন, আদান প্রদানের মাধ্যমে। তো আদান প্রদান যদি এই হয় যে আমি আপনাকে 1 কাপ চা খেতে দিব আর আপনি খাবেন, বিনিময়ে কোনোদিন আপনি আমাকে একটা চা খাওয়াবেন না, এটা তো হয় না। আপনি চা খাওয়াতে গেলে পরে দাম চাইবেন এটার জন্যে। গিভ অ্যান্ড টেক মানে এই না যে ইউ গিভ অ্যান্ড আই টেক, তা তো না। গিভ অ্যান্ড টেক মানে ইউ গিভ, আই টেক, আই গিভ, ইউ টেক, মানে উইন উইন সিচুয়েশন থাকতে হবে। হ্যাঁ, উইন উইন সিচুয়েশন থাকতে হবে। কিন্তু সেটি কি কিন্তু সেটা আমি মনে করি না। বিশেষ করে এবার আসুন, কেন মনে করি না, বিশেষ করে আমরা যে সমস্ত বিষয়ে উদারভাবে তোমাদেরকে সব মেনে নিয়েছি, দিয়ে দিয়েছি, আসুন না সেই 1974-এ যখন বঙ্গবন্ধুর সময়ে ছিটমহল আদান প্রদানের জন্য চুক্তি হলো, আমরা সেটা সেই বছরেই আমরা সেটা দৃঢ়ীকরণ, যেটাকে বলে রেটিফিকেশন, করে ফেললাম আমাদের জাতীয় সংসদে, একেবারে কয়েক মাসের মধ্যে হয়ে গেল।
আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহ, চলো এবার তাহলে বিনিময় হয়ে যাক। তারা কি করলেন? 40 বছর লাগালেন এই বিনিময়টা এটাকে কার্যকর করতে। এবং এই 40টি বছর ছিটমহলের মানুষগুলার যে কত অবর্ণনীয় অসুবিধা হয়েছে, কি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, আজকে তারা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে মুক্ত বাতাসে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে। অথচ এই কাজটা কিছুই ছিল না, কিন্তু গর্ত মেলে। আসুন দ্বিতীয়ত, তিস্তার পানি এখন তো একটা বড় রকমের বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়িয়েছে, অথবা ওয়াটার অফ কন্টেনশন বলা যেতে পারে, হয়ে দাঁড়িয়েছে তিস্তার পানি। সে কি? তোমরা আন্তর্জাতিক নদীগুলোর জন্য চুক্তি আছে, যেটাতে আমরাও স্বাক্ষরকারী, তারাও স্বাক্ষরকারী, যে আন্তর্জাতিক নদীগুলোর পানি কিছুতেই বাধাগ্রস্ত করা চলবে না, যেতে হবে না। তোমরা সেই তিস্তার উপরের দিকে গজলডোবা বলে একটা জায়গা আছে, সেখানে বাঁধ দিয়ে রেখে দিলে, এবং বাঁধ দিলে কন্ট্রোল স্ট্রাকচার সহ। বাঁধ মানেই তো শুধু এই বাঁধ না যে চাষি বাঁধ দিল তা না, আর কোদাল দিয়ে পরে কাটলো তা না, সেখানে কন্ট্রোল স্ট্রাকচার থাকে। সুইচ গেটের মতো, সুইচ গেটের মতো কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁধ দিয়ে দিলে। আচ্ছা, কি আমার যখন প্রয়োজন নেই পানির, তখন আমি ছেড়ে দিব। কখন? বর্ষাকালে পানির প্রয়োজন নেই, বর্ষাকালে আমাদের যথেষ্ট পানি আছে, তারা দিল ছেড়ে দিয়ে কি করলো? আমাদের একেবারে তিস্তার পাড়ের যত লক্ষ লক্ষ মানুষ, তারা এটাতে তারা ডুবে গেল। এটা কি এটা বন্ধুত্বের পরিচয়ক হলো? এটাকে দিতে অসুবিধা কিছু হলো? এটা মোদী সরকার এসে বললেন না না না, এটা ঠিকই, এটা না, এটা করে দেবো, আমরা করে দেবো। এবং এটা মোদী সরকার একটা সেকেন্ড, মোদী সরকারের আগে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো একেবারে মানে কলম হাতে নিয়ে চলে আসলেন ঢাকায় 2011 সালে, আজ থেকে 9 বছর আগে, এসে বললেন যে এবার স্বাক্ষর হবে। কিন্তু হলো না। কি জন্য হলো না? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওই দেশের একজন মুখ্যমন্ত্রী, তিনি মনমোহন সিংয়ের বা শেখ হাসিনার সমান স্ট্যাটাসের নয়, কিন্তু তিনি বলে বসলেন আমি যাব না, স্বাক্ষরের কথা ছিল উনি আসবেন, এটাতে সে ওনার সম্মুখেই হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকেই তো সেই তিস্তা নদীর পানি ইত্যাদি আসবে। তিনি বললেন না, আমার শরীরটা ভালো না, আমি আসবো না। বেশ ভালো কথা। পরে তিনি আসলেন না, স্বাক্ষর হলো না, শেষ মুহূর্তে স্বাক্ষর হলো না। এটা তো অবিশ্বাস্য যে দুইটা দেশের শীর্ষতম পর্যায়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং চুক্তি স্বাক্ষরের জন্য একেবারে সব কিছু প্রস্তুত, দুইজনে দুই হাতে দুই কলম নিয়ে রেডি। এমন সময় মুখ্যমন্ত্রী যিনি এদের তুলনায় কিছু না, তিনি বলে দিলেন আমি যাব না, আমি যেতে পারছি না, অতবার স্বাক্ষর না হলো না। যদি 9 বছর পার হয়ে গেল, মোদী ক্ষমতায় এসে বলেন না না, চিন্তা করবেন না, আমি আমার শাসনামলে আমি এটা করে দেবো। প্রথমবারের শাসনে করলেন না, দ্বিতীয়বারও পার হয়ে চলে যাচ্ছে ইত্যাদি, কিছুই হলো না। তার চাইতে বড় যেটা চক্ষুশূল, যেটা মানুষকে বেশি খোঁচায়, যেটা প্রতি সপ্তাহে কাগজ খুললে পরেই একটা করে ফালানি ঝুলে পড়ে আছে, বা মাটিতে পড়ে লুটিয়ে পড়ে আছে ফালানির ভাই। এটা তো কোনো মানে এটা মানবিক আচরণ হতে পারে না দুই দেশের মধ্যে। আমি একটা ছড়া লিখেছিলাম সেই সময়ে যখন এটা নিয়ে হচ্ছিল, এটা আমি আজকে নিয়ে এসেছি আপনার সঙ্গে কথা শেয়ার করতে চাই। ছিটগ্রস্ত কিছু মানুষ আশা দেয়, বাড়ায় বুকের জ্বালানি, ছিটমহলের সমস্যাটি ঝুলেছিল অনন্তকাল, কাঁটাতারে আজও ঝোলে অবোধ শিশু ফালানি। ওইটা না হয় অনন্তকাল আর নাই, ওটা ছিটমহল হয়ে গেছে, কিন্তু ফালানি সে চলে গেছে, তার শরীরটা, ছোট্ট শরীরটা হয়তো এখন মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু আরও শত শত ফালানি এরকম মরতে থাকবে। এই বন্ধুত্বের লক্ষণ, এগুলো কেন বন্ধ করা হচ্ছে না? জি, আমরা আসবো, একেবারে শেষ কিছু মুহূর্তের জন্য আসবো। আমি শুনলেন অনেক অভিযোগ, কিন্তু একই সাথে কিন্তু আমরা এটা বারবার বলতে চাই যে স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান এবং আমাদের সাথে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সেগুলি কিন্তু আমরা অক্ষুণ্ণ রাখতেই চাই, অক্ষুণ্ণ রাখাই দরকার। কিন্তু তারপরও যেটি বললেন যে এই যে ট্রানজিটটা, যে সমুদ্র জয়টা, ছিটমহল প্রাপ্তিটা, সব কিছুতে কিন্তু আমাদের চড়াই উতরাই পার হতে হয়েছে। ইভেন তিস্তার পানি বন্টনটা এখনও পর্যন্ত আমরা সুরাহা করতে পারিনি, অথচ ফেনী নদীর পানিটা আমরা দিয়ে দিয়েছি। সীমান্তে হত্যা বেড়েই চলছে, এবং বেড়েই চলছে বলতে সীমান্ত হত্যা এখনও অব্যাহত রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনি আসলে এই বন্ধুত্বের সম্পর্কটাকে আপনি কীভাবে দেখছেন? আমার প্রশ্ন আছে যে হ্যাঁ, একটা মানুষ কেন মরবে? জি, দেয়ার আর মেনি ওয়েজ, কথাবার্তা আমাদের সঙ্গে হচ্ছে, এবারও হয়েছে, তো একই কথা। তো দিস ইজ ওয়ান থিং যেখানে আমি তাদের সঙ্গে এক কথা হতে পারি না, এবং পাবলিক লাইন প্রাইভেট লাইন বলে তাদের আমি বলছি। অন্য দিক দিয়ে বলবো, দেখুন যে মোফাজ্জল করিম সাহেব যেভাবে কথাগুলো বললেন,
দুই দেশের ভিতরে যখন সম্পর্কের প্রশ্ন আসে, সেখানে ইভেন ইন ইউরোপ যারা ওয়ান ইউনিয়ন, কিন্তু যেটি মোফাজ্জল করিম সাহেব বললেন সেটি হচ্ছে যে উনি বলতে চাইলেন যে আসলে দেব আর নেবর মধ্যে দেবার অংশটাই বেশি, কিন্তু প্রাপ্তির অংশটা লোক আই টেল ইউ, আমরা যতক্ষণ আমরা বেনিফিটেড হচ্ছি, ইয়েস উই ক্যান ডু বেটার, অ্যান্ড দে শুড বি লিটল মোর জেনারাস টু আস, জেনারাস ইন দ্য সেন্স যে না এটা আমাদের তো প্রাপ্য জিনিস যেটা সম্ভব তারা দেওয়া উচিত সেটা। তিস্তা অফকোর্স ইজ ওয়ান অফ দেম, এবং তিস্তাতে কোনো রকমের কম্প্রোমাইজ আমাদের করার নেই, কিছু করার নেই। তবে অন্যান্য ব্যাপারে আপনাকে দেখতে হবে যে একের পর এক there have been so many agreements which are now ongoing. আসল কথা যা বলছেন যে ইকোনমিক্যালি উই আর গেটিং, এখন দুটোই পাওয়ার প্ল্যান্ট তারা এখানে বানাচ্ছে, দুটি টু। ভারত বাংলাদেশের মধ্যে তাদের যে ভালোবাসার স্বীকৃতি স্বরূপ অনেক কিছুই করে যাচ্ছে করছে, এবং বাট দেন পারহ্যাপস দে ক্যানট ডু, দে শুড ডু লিটল মোর। ইন্ডিয়া হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ভারত এটাকে বুঝতে হবে। উই আর রাইজিং. West is not going to cannot compete with us. In the next 15 years, China, in the next 5 years, China will overtake America in economic terms. Strategically, no. Then India will become number 4 or 5 or 3rd or 4th economic power in the next 5-10 years. কাজে আমরা বাংলাদেশ, we are beneficiary of that. ইন্ডিয়া চায়না উন্নতি হলে আমরা বেনিফিটেড হই। কাজে ইজ এশিয়ান সেঞ্চুরি, কাজে উই আর গোয়িং টু গো অ্যাহেড অ্যান্ড উই শ্যাল গো অ্যাহেড ইন স্পাইট অফ হোয়াট দ্য ওয়েস্ট। এবং সেই কারণের জন্য আমরা মনে করি যে তাদের, আপনি যেটা বললেন যে আমাদেরকে ভারতকেও খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু ট্রেড উইথ ASEAN countries. So this for them is interesting too, it's important too. কাজে ওদের জন্য এগুলো ভেবে করতে হবে। আপনাকে ধন্যবাদ, বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডশিপ থাকবে, তবে ভারতকেও আমাদের প্রতি একটু নজরদারিটা, আমাদের প্রতি তাদের বন্ধুত্ব ভ্রাতৃত্বের উপহারটা আরো বেশি বাড়াতে হবে। জি, কমার্শিয়াল ব্রেকটার কাছে, কমার্শিয়াল ব্রেকটা সরাসরি আপনি এখনই শেষ। সিঙ্গলার ভিজিটের ব্যাপারটা এটা অবশ্যই আকস্মিক, এই জন্যে যে সামান্যতম কোনো ঘুণাক করেও কোথাও কিছু আসে নাই যে ভারত থেকে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। আর তিনি মাত্র 6 মাস আগে দায়িত্বভার গ্রহণ করার পরেই কিন্তু বাংলাদেশে এসেছিলেন। হঠাৎ করে এমন কি দেখা গেল, তাহলে পরে একটা কিছু তো এজেন্ডা থাকবে, কিছুই থাকলো না, না থাকুক গিয়ে কোনো অসুবিধা নেই। যখন তার 2 দিনের সফরের পর তিনি সেই 2 দিনের সফরে তার কাউন্টার পার্ট পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কথাবার্তা বলেছেন। তারপরে সর্বশেষ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু কথাবার্তার মধ্যে কি এসেছে না এসেছে সেখানে কোনো রকমের জয়েন্ট কমিউনিকেটর কিচ্ছু নাই। যা বাংলাদেশের জনসাধারণের জানার অধিকার আছে যে কী কথাবার্তা হয়েছে, এটা জানাতেই হবে। আমরা জানতে চাইব নিশ্চয়ই কী কথাবার্তা আছে। যখন আমি এটা লক্ষ্য করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তিনি দেখা করেন তখন কিন্তু 1-to-1 কথাবার্তা হয়েছে। সেইখানে কি কথা হইল তারা দুইজনেই জানেন। কোনো মেসেজ যদি তিনি নিয়ে এসে থাকেন মাননীয় মোদির কাছ থেকে, তাহলে অত্যন্ত মানে গোপনীয়ভাবে এই কথাটা নিশ্চয়ই তিনি বলেছেন এবং তার জবাবও তিনি নিয়ে গেছেন। এখন বাদ বাকি আমাদের সমস্ত কিছু অনুমান ভিত্তিক। এক হলো বাংলাদেশের সম্পর্ক চায়নার সঙ্গে বেশ উষ্ণ হয়ে দাঁড়াচ্ছে, এটা সহ্য করার কথা না ভারতের। কারণ মোদি সাহেব কি চান? মোদি সাহেব চান দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি নেতৃত্ব চান এবং আস্তে আস্তে তিনি বিশ্ব দরবারে একটি শক্ত অবস্থান সৃষ্টি করতে চান। তার জন্য তিনি প্রতিবেশী সকলের সঙ্গেই তার যত সমস্যা ইত্যাদি আছেন তিনি মিটমাটও করতে চান বটে। শেষ কথা একটা বলতে চাই, সেটা হচ্ছে সমস্ত কিছু সম্পর্ক নির্ভর করে পাবলিক পারসেপশনের উপরে। সাধারণ মানুষ কি মনে করে? মাননীয় শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা বা তার দল যদি মনে করে আমাদের সম্পর্ক সবচেয়ে উষ্ণ পর্যায়ে আছে, খুব ভালো আছে, এমন ভালো আর হয় না, তেমনি মোদি সাহেবও যদি বলেন বা খুব ভালো আছে, ভালো নয়, তা নয়। দুই দেশের জনগণ কি মনে করে? বাংলাদেশের জনগণ অন্তত ফালানিকে ভুলবে না, সীমান্তে হত্যা ভুলবে না, তিস্তার পানি যে পায় না সেটা ভুলবে না, নন ট্যারিফ ব্যারিয়ার তুলে তুলে যে মালপত্র যেতে দেওয়া হয় না, ইয়েতে শুল্কে কোনো বাধা নাই, শুল্ক যত খুশি নাও, কিন্তু না এটা এই পণ্যটা আপনারা যে বানিয়েছেন, এটা যে কারখানায় বানিয়েছেন সেখানে কি ছোটো বাচ্চাদের আপনারা দিচ্ছেন? আমাদের কাছে খবর আছে শ্রম দেয় তারা, নন ট্যারিফ ব্যারিয়ার, আরও ইত্যাদি ইত্যাদি করে করে। মানে আপনি বলছেন জনগণের ভাষা কি, জনগণ কি ভারত নিয়ে যে বললেন জনগণ না, জনগণ কিন্তু ভারতবাসীকে ভালো লাগে, পছন্দ করে। নিশ্চয়ই মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের আজীবনের বন্ধু, রক্তের সম্পর্ক। কিন্তু এটা নষ্ট করে দিবে ভারতের সরকার যদি এই সমস্ত বিষয়গুলো, যেগুলো আউটসোর্সিং, যেগুলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার, যেটা আমাদের জন্য আমাদের
জীবন মরণ, তিস্তার পানি বলুন বা সীমান্ত হত্যা বলুন বা আমাদের ওই যে কী বলে রপ্তানি বলুন, এগুলো যদি তারা যদি সমাধান না করে, তাহলে আমাদের সেই বন্ধুত্বের একটি কথা বলতে শেষ হবে করছি, যে জি, জনগণকে আপনাকে বলতে হবে, আপনাকে শেখাতে হবে। জনগণকে আমরা অনেক বলেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা বলা হয়েছে মোর দ্যান এনাফ। জনগণ আর এর চেয়ে বেশি জানতে চায় না। লোক আজকে আজকে আপনি জানেন না যে ভারতকে যারা যে একবার বসে চিন্তা করে যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা যে সাহায্যটা আমাদের করেছে, তার মানে এই নয় যে ফেলানিকে মারবে তারা, অফকোর্স নট। কিন্তু সেরকম চিন্তা করি আমি, ইন্ডিয়া ইজ নট ডুইং ভেরি ওয়েল ইন দিস কেস, উই শুড টক টু দেম, বাট আই ক্যানট বি অ্যাংরি উইথ দেম। আমাদের সম্পর্কটা এইভাবে হওয়া উচিত এবং আগামীতে হবে, সেটা আমি আশা করি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনলাম দুজন বদ্ধ ব্যক্তির কাছ থেকে, জনাব আলিউর রহমান এবং জনাব মোফাজ্জল করিমের কাছ থেকে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান, এবং একই সাথে জনাব আলিউর রহমান যেটি সর্বশেষে এসে বলার চেষ্টা বললেন সেটি হচ্ছে যে তাদের সাথে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। কিন্তু জনাব মোফাজ্জল করিম তিনি বললেন যে আমাদের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, আমাদের তিস্তার পানি, আমাদের সীমান্ত হত্যা, আমাদের যে ট্রানজিট নিয়ে এখনও এক ধরনের বৈরিতা, এই সকল বিষয়গুলো কিন্তু সমাধান না করলে আমরা যে বন্ধুত্বের জায়গাটা অবস্থান করছি সেই বন্ধুত্বের জায়গাটাকে আমরা গভীরভাবে ধরে রাখতে আমাদের জন্য হয়তো বেগ পেতে হবে। তবে সেটা যাই হোক না কেন, আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং একই সাথে আমাদের যে অর্থ সাহায্যকারী প্রদানকারী যে রাষ্ট্রটি রয়েছে চীন, তারাও কিন্তু আমাদেরকে অনেক অর্থ সহায়তা করে দেশকে উন্নয়নের ত্বরান্বিত করছেন। সেই প্রেক্ষাপটে আমরা সকলের সাথে বন্ধুত্ব, এই ভাবনা থেকেই আমরা প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে আমাদের বাংলাদেশ তার নিজস্ব অর্জনের দিকে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি। বাংলাদেশ ভারতের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের আরও বেশি প্রত্যাশা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।